মাননীয় স্পিকার ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর সংবিধানের ৪টি মূল নীতি যখন বাস্তবায়িত হওয়ার পথে ঠিক তখনই জাতির পিতাকে ঘৃণ্যভাবে হত্যা করা হয়। আমেরিকা ও পাকিস্তানের এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রনায়কদের হত্যা করার এসব ঘটনা ধিক্কারজনক। বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ যারা ইনডেমনিটি জারি করার মাধ্যমে বঙ্গবন্ধু ও জেল হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে স্বৈরশাসকদের আমলে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ফ্রিডম পার্টি নামক রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করে এবং প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে দেশের মাটিতে তারা রাজনীতি করে এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এলে তারা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার ছক করতে থাকে এবং এরই প্রেক্ষিতে ২০০০ সালের ৭ই জুলাই কোটালীপাড়ার সমাবেশস্থল ও হেলিপ্যাডের কাছে বোমা বিস্ফোরণ ঘটে এবং প্রথম আলোর তথ্য মতে এতে একজন নিহত ও ৭ জন আহত হয় এবং সেখানে তারা ব্যর্থ হলে ২০০১ সালে তারা পুনরায় বোমা বিস্ফোরণ ঘটায় এবং সেখানেও তারা ব্যর্থ হলে তারা ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে এবং এতে ২৪ জন নিহত হয় এবং আহত হয় প্রায় ৩০০ জন নেতাকর্মীরা। শুধু এতেই নয়, তাদের শোষণামলে তারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তারা তাদের দুর্নীতিতে এতটাই লিপ্ত ছিল যে জনগণের স্বার্থে তারা চোখ দৃষ্টি দিতেই পারেনি। তারই ধারাবাহিকতায় ভারত সফর শেষে দেশে ফেরার পর তিস্তা চুক্তির কথা বলা হলে তৎকালীন প্রধানমন্ত্রী বলেন, আমি তো ভুলেই গেছি। তারা তাদের আমলে এতটাই নোংরা রাজনীতি করতেন যে তারা দ্বিতীয় সংসদ তৈরি করতে চেয়েছিলেন এবং নাম দিতে চেয়েছিলেন হাওয়া ভবন। মাননীয় স্পিকার, বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদ উজ্জ করে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। জামাতে ইসলামের উপর নিষেধাজ্ঞা তুলে দেয় এবং পুনর্জন্ম হয় জামাতে ইসলামীর। ধর্মভিত্তিক রাজনীতির লাবাসে ব্যাপকভাবে বিকাশ ঘটে জঙ্গিবাদের। এবং মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, আমাদের দেশের যুদ্ধাপরাধী যারা আছে, যেখানে তাদের গলায় ফাঁসি পড়ানোর কথা ছিল, সেখানে তাদেরকে ক্ষমতায়ন করে সরকারি অর্থে বিলাসবহুল গাড়ি কিনে দেওয়া হয় এবং তার উপরে লাল সবুজের পতাকা লাগিয়ে দেওয়া হয় এবং জনগণের বুকের উপর দিয়ে সেই গাড়ি চালানো হয়। এবং তারা যখন মাননীয় স্পিকার ক্ষমতায় ছিল তখন নিজামী ইসলামী ছিলেন অর্থমন্ত্রী এবং মোহাম্মদ ইসাক ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং তাদেরকে বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ করা হতো, অর্থাৎ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদেরকে নিয়োগ করা হতো। এবং মাননীয় স্পিকার, আপনি যদি দেখেন ২০১৩ সালে যখন আমার সরকার এই যুদ্ধাপরাধীদেরকে বিচারের আওতায় আনতে চায় এবং যখন গণজাগরণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটে, যখন গণজাগরণ মঞ্চে একটাই দাবি, ফাঁসি 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 চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, দড়ি লাগলে দড়ি নে, যুদ্ধাপরাধীদের ফাঁসি দে স্লোগানে মুখরিত, ঠিক তখনও তারা যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য হরতাল ডাকে এবং সেই একদিনের হরতালে মাননীয় স্পিকার প্রায় ১,৫০০ কোটি টাকা ক্ষতি হয়। তাই মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে শুধু বিরোধিতা করে নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতির জন্য এগিয়ে আসছে এবং আজকে সরকারের ব্যর্থতা না দেখিয়ে সুস্থ রাজনীতিতে আপনারা নেমে আসুন, দেশকে ভালোবাসুন, দেশের প্রেমে এগিয়ে আসুন এবং তাই সমস্বরে বলে যেতে চাই, অমর হোক তোমার দীপ্ত নাম।